53,000 মনে রাখবেন, 6,53,017 জন মানুষকে আমাদের যারা মিয়া, সরুয়া, বাটিয়া, নহমিয়া, মাইমিসিংয়া, বাংলাদেশি, পাকিস্তানি, বহিরাগত আজকে বলে অসিরাকি তারা পাট্টা পেয়েছিলেন। যদি সেদিন পাট্টাটা দিয়ে নিয়ে যেত না যাইত, আজকে যে মুখ্যমন্ত্রীর যে ব্যবহার, আজকে সিংমারিতে, হাতিপুকুর যাই সমস্ত সব জায়গায় ইভিকশন করতেন। কিন্তু বিগত দিন যদি কংগ্রেস গভর্নমেন্টে আমাদের এই অঞ্চলের মানুষের আজকে ফরেস্ট আইন যখন সংশোধন করে, সেদিন যদি রকিবুল হোসেন সাহেব বাধা দিতেন তরুণ গগৈ সাহেবকে যে না আমি ফরেস্ট মিনিস্টার, আমাকে বারবার এই সমস্ত যে প্রতিদিন আমার দিয়াপুরা সামাগুড়িতে এখানে আমি যদি গরিয়া বলি, আমিও যদি বলি যে আমি গরিয়া মুসলমান, কিন্তু আমার মেয়ে মুসলমানের ভোটে আমি এখানে আসছি, মন্ত্রী হয়েছি, আমি এই আইনে সই করবো না। ফরেস্টের এই আইন সংশোধন করার আগে ফরেস্টে যে সমস্ত মানুষ আছে তাদের বিকল্প জায়গায় নিয়ে আপনি সেটেলমেন্ট দেন, তাদের অন্তত 2 বিঘা করে মাটির পট্টা দেন, তারপরে আমি এই আইনে সই করবো। শুনে লেখাপড়ার একটা দাম আছে, মনে রাখবেন, লেখাপড়ার একটা দাম আছে। এই জন্য বিশ্বনবী বলেছিল উতলুবুল ইলমা ওয়ালা রুজুনা ফিস সিন, লেখাপড়ার জন্য যদি চীনের মতন দূরবর্তী জায়গায় যেতে হয় তোমরা সেখানে যেও। যার জন্য কোন নবীকে আল্লাহ বলে নাই, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বলে নাই, কিন্তু আমার নবীকে বলেছেন প্রত্যেক মুসলমান মা নারীকে ইলম তলব করা ফরজ। প্রত্যেক মুসলমান মা নারী ইলম তলব শিক্ষা অর্জন করা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন নাই, ঈসা আলাইহিস সালামকে বলেন নাই, মুসা আলাইহিস সালামকে বলেন নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন নাই, দাউদ আলাইহিস সালাম বলেন নাই, শুআয়ব আলাইহিস সালামকে বলেন নাই। কোন নবীকে এই কথা বলেন নাই, আমার নবীকে বলেছে। হে বন্ধু, প্রত্যেকজন মুসলমান নারীকে বলেন তারা যে শিক্ষা গ্রহণ করে, সেই শিক্ষা রাজনৈতিক শিক্ষা, অর্থনৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, শারীরিক শিক্ষা, মানসিক শিক্ষা, কৃষি শিক্ষা, ব্যবসায়িক শিক্ষা, বিভিন্ন ধরনের শিক্ষা সম্পর্কে আল্লাহর তরফ থেকে ঘোষণা করে দিয়েছে নবীকে। আজকে কিছু সংখ্যক মানুষ তো আমরা এখন লেখাপড়া করেছি, কিন্তু আমার দাদা, আপনার দাদা একটা চিঠিও তো লিখতে পারতো না, একটা চিঠিও লিখতে পারতো না। আজকে এখন আপনাদের এই সমষ্টিতে হাজার হাজার ছেলেরা ইংরেজিতে কথা বলতে পারে, হিন্দিতে কথা বলতে পারে, উর্দুতে কথা বলতে পারে, অসমিয়া লিখতে পারে, কিন্তু একটা ছেলেকে বের করে দিতে পারবেন? এই রূপুরি, সামাগুড়ি, ডিং, লাহুরিকা, ঠুজাই, যমুনগর, মোরপাড়া, ধুবুরি, গড়পাড়া শুদ্ধ ভাবে নিজের মাতৃভাষায়, শুদ্ধ ভাবে আমি যে কথা বলতেছি আমার মাতৃভাষা, এটা আমার মাতৃভাষা, এটাকে আমরা বিক্রি করে দিয়েছি অসমিয়াদের হাতে। তাও আজকে আমরা অসমিয়া হতে পারছি না। আজকে আমাদের বলতেছি কি জানেন, মানে অসি নাকি বিদেশি, বাংলাদেশি, পাকিস্তানি, বহিরাগত সমস্ত বলার পরে এখন বলতেছি কি জানেন, আমরা ওয়াসি নাকি। কিন্তু একটা শিক্ষিত লোক সবকে দেখেন আমাদের, একটা মানুষ, আমিও পারবো না যে শুদ্ধ ভাষা, শুদ্ধ বাংলা ভাষা, একটা চিঠি, একটা মেমোরান্ডাম, একটা দরখাস্ত লেখার মতো যোগ্যতা আমারও নাই, বাকি শিক্ষিত ভাইরা। কিন্তু অসমিয়াতে বলেন আমাদের 1000 ছেলেকে যদি বলেন মেট্রিক পাস যে তুমি একটা দরখাস্ত লেখো, সবাই লিখতে পারবে। কারণ আমরা এলপি স্কুল থেকে কলেজ পর্যন্ত অসমিয়া মাধ্যমে লেখাপড়া করছি, আমরা তো ইংরাজি মাধ্যমের ছাত্র না, আমরা তো বেশিরভাগ অসমিয়া মাধ্যমে। এখন অবশ্যই ইংরাজি মাধ্যম স্কুলগুলি খুলতেছে, এটা শুভ লক্ষণ, এটা একটা শুভ লক্ষণ, ইংরাজি মাধ্যমের স্কুলে ছেলে পেলেকে পড়াচ্ছে শুভ লক্ষণ। কিন্তু আমরা কতবার হিয়ারিং দিয়েছি বলেন, আমাদের নাগরিকত্বের প্রমাণ কতবার দিয়েছি, আপনার কি মনে নাই? 83 সালে যখন ইলেকশন আসলো, আপনারা আমরা ভোট দিলাম, 10,000 মানুষ খুন হলো, এক মিনিটে 3,000 মানুষ বিনা জানাজা কবর হলো, আমার বৃদ্ধ ফরিদাকে কবর দেওয়া হলো, হিতেশ্বর সাইকে গভর্নমেন্ট হলো। আমি তখন আমসুর সাধারণ সম্পাদক ছিলাম, হাত দিয়ে তার পায়ে খেলে ধরে নেয়, এত কেস
হলে একটা আসামিকে তুলেছে, একটা আসামিকে অ্যারেস্ট করেছে বলুন? এই যে আপনার 10,000 মানুষ যে উদ্বাস্ত হলো, আজকে 10,000 মানুষ যে কবরস্থ হলো বিনা জানাজায়, আর হাজার হাজার মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া হলো, হিতেশ্বর গভর্নমেন্ট থেকে একটা আসামিকে উঠাচ্ছেন না। আজকে আসামের মাটিতে 50 শুনে একটা মার খেলাম আমরা। 60 ইংরেজিতে পাকিস্তানি নামে 6 লক্ষকে বের করল। 1970 সালের 25 মার্চে বাংলাদেশে জন্ম হয়েছে। আমাদের ইন্দিরা গান্ধী সাহেবরা সহায় করেছে। এখানে 71 সালের পরে যদি কোনো মানুষ আসে নাকি বলুন? 71 সালের পরে কোন বাংলাদেশের মানুষ আসে জুড়ে মারবে? তাহলে বারবার আমাদের উপর নোটিশ কেন? আপনাদের উপর নোটিশ হয় না একবার নোটিশ হলে যে আপনার নাম 1951 সালের এনআরসিতে আপনার নাম নাই, আপনি 1971 সালের পিছনে আইছে। এই ব্লকে হাজার হাজার মানুষ আপনার হিয়ারিং দেন নাই? সেই হিয়ারিং আমি আর ডাক্তার জলিল, আমি তখন স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, আমি আর ডাক্তার জলিল দাদারা ভিডিওকে বলছি, হু আর ইউ? আপনি একটা মেট্রিক পাস ভিডিও হিয়ারিং হয়ে বলেছেন নাগরিকত্ব। হ্যাঁ ভাইয়া তোমরা যাও। লোকমান হাকিম বললেন এটা কি করলেন যে ঠিক করছিস, হিয়ারিং মানুষ আসতে পারবো না। ঠিক আছে, মেট্রিক পাস মানুষ ম্যাজিস্ট্রেট, তার পাওয়ার দিচ্ছে। ডক্টর জলিল মারা গেছে, আল্লাহ তার জান্নাত দেব বলেন আমিন। এই বেচারা ধমকে দিয়ে 2জন প্রেসিডেন্টকে আমি নাম বলবো না, বেজ্জতি করে ঘর থেকে বের করে এই আপনাদের লাউকার হিয়ারিং সেদিন প্রভাব দেওয়া হলো। তারপরে আপনারা কেউ জান নাই, কিন্তু সেই কাজে আমি ছিলাম। এমএলএ হওয়া তো সহজ, ভোট দেওয়া হয়ে গেল, গাঁও পঞ্চায়েতের প্রেসিডেন্ট হওয়া সহজ, জেলা পরিষদ হওয়া, নেতৃত্ব করা এত সহজ না, নেতাগিরি করা এত সহজ না। আজকে হেমন্ত বিশ্ব শর্মার ভাগ্য ভালো, আমি আজকে বিধানসভায় নাই। আমি রাজনীতি বাদ দিয়েছিলাম, আমি গত 7 মাস আপনাদের সামাগুরি সমষ্টি, আমাদের সামাগুরি সমষ্টি 25টা গাঁও পঞ্চায়েতের প্রত্যেক এলাকাতে দোকানে আপনারা অস্বীকার করতে পারবেন না, এই সিংমারিতে কোন দোকানি অস্বীকার করতে পারবেন না যে আমি তার দোকানে যাইনি। কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্ট ছিলাম। আজকে 18 তারিখে, এই মাসের 18 তারিখে বদরুদ্দিন আজমলের নেতৃত্বে যে রাজনৈতিক দল এআইইউডিএফ এ আমি যোগদান করেছি। কেন যোগদান করেছি? কোন দল আপনাদের কথা অখিল গগৈ বলেন আপনাদের সাথে কথা বলে না, নরেন্দ্রজ্যোতি গগৈ বলেন আপনার সাথে বলে না, তরুণ গগৈর ছেলে বলেন আপনাদের সাথে কথা বলে না, আর কংগ্রেসের কথা তরুণ গগৈ সাহেবের ছেলে আপনার গৌরব গগৈ বলতেছে যে আমিও গভর্নমেন্ট করিলে ইভিকশন হবই, বুঝছেন না? আমিও যদি গভর্নমেন্ট করো ইভিকশন হবই। রতিমুল হোসেনে কইছে যে আমি এক কথা মাতিব নোৱাৰিম। কংগ্রেসের কোন বিধায়ক এই আপনার মাতাতে আমার মানুহখিনিক নোবেল স্ট্যান্ডার্ড দিছে, এই মানুহখিনিক ইউডিএফের বিধায়ক সকলে করে তারপর আনিছে। কেনেকৈ গভর্নর সাহেবক মেমোরেন্ডাম কোনে দিছে? কংগ্রেসে দিছে না অখিল গগৈ দিছে না নরেন্দ্রজ্যোতি গগৈ দিছে না গৌরব গগৈ দিছে? এইটো তো ইউডিএফের বিধায়ক সকলে মেমোরেন্ডাম দিয়ার পিছত গভর্নরের হস্তক্ষেপত এই মানুহখিনিক আনি নিজৰ ঘৰলৈ পঠাই দিছে। এই কামটো যেতিয়া ইউডিএফে কৰিছে, আপোনালোকৰ সামাজিক সমষ্টিৰ মানুহে যেতিয়া আপোনালোকে কৈছে যে আপুনি এইটো দলত যুক্ত কৰক, মই মনে মনে সিদ্ধান্ত কৰিছো। 10% মানুহে মোক এজিপিৰ কথা কৈছে, 70% মানুহে আপোনাক মোক এই দলৰ কথা কৈছে। আপোনালোকৰ চেণ্টিমেণ্টক মই সন্মান জনাই এই দললৈ আহিছো। আৰু যদি আল্লাহ মোক এই দলত বিধায়ক বনায়, 126টাৰ ভিতৰত যদি 125জন বিধায়ক বিজেপিৰ হয়, মই যদি অটল হৈও থাকো, আপনাদের এই দলত যদি মই বিধায়ক হব পাৰো, বিধানসভাৰ মূল জাতিৰ বিৰুদ্ধে যা তা কথা কব হেমন্ত বিশ্ব শৰ্মা কিয়, আৰু তাতকৈ ডাঙৰ নেতা যদি কয় তাত প্ৰতিবাদ কৰিম। এই যদি ইংৰাজীত ভাষণ দিয়ে তাৰ ৰিপিট মই ইংৰাজীত কৰিম।
অসমীয়াত যদি ৰঙা চকু দেখুৱাই ময়ো অসমীয়াত কৈতে ৰঙা চকু দেখুৱাই চকু ৰাখি মই ইমান সহজ নহয় হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া। আপুনি যিটো ভাবিছে সপোন, এতিয়া বদৰুদ্দিন আজমল চাহেবে যিটো দল কৰিছে, এই দলত কিন্তু 20টা MLA হৈ যাব পাৰে অহাবাৰ। অসমৰ মুছলমান ৰাজ্যত যদি মই সোমাব পাৰো, মই কিয় আহিলো ইউৰোপৰ দলৰ তাৰ ব্যাখ্যা যদি মোক 1 ঘণ্টা সময় দিবলৈ সুবিধা দিয়ে ৰাইজে, আৰু মই কথাখিনি কৈ যাওঁ, এটা মানুহে অখিল গগৈৰ কথা নুশুনে, এটা মানুহে যাৰ চেঞ্চ আছে, যিজন মুছলমানৰ খাদ্য জ্ঞান আছে, নুশুনিব কংগ্ৰেছৰ নেতা ৰকিবুল হুছেইনৰ কথা, নুশুনিব তৰুণ গগৈৰ কথা, আৰু বিজেপিৰ কথাটো আমাৰ প্ৰশ্নই নাই। যি কথা কৈ চাচা আমাৰ ভোট নালাগে, তথাপিও আমাৰ মানুহ বিজেপি কৰি আছে দে, আমাৰ মানুহ বিজেপি কৰি আছে। সেই মানুহখিনিক মই বেয়া পোৱা নাই, কিন্তু সেই মানুহখিনিক তো অন্তৰত দাধা কৰি জুই জ্বলি আছে। মনত থাকিব, গোটেই অসমৰ বিজেপি কৰা মানুহ আৰু এজিপি কৰা মানুহৰ অন্তৰত জুই জ্বলি আছে। এনেকুৱা কথা তেখেতসকলে সহ্য কৰিব পৰা নাই। মই জানো উপায় নাই, দল কৰি আছে। জানো এই আমাৰ মুছলমানক কৈ আছে যে এই মিয়া মুছলমানক আৰু 10 বছৰ মই দবাই ৰাখিম, তাৰমানে তাক আৰু 10 বছৰৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী বনাব লাগে, তাৰ আৰু প্ৰপাৰ্টি হ'ব লাগে, আৰু অসমখন ঋণত আপোনালোকৰ ৰাইজৰ মানুহৰ ঋণ কিমান? আপোনাৰ কালি যিটো সন্তান হ'ব তাৰ ঋণ কিমান জানে? 45,000 টকা এজন মানুহৰ ঋণ লৈ বহি আছে। এই ঋণ তাৰ নহয়, সেইটো আপুনি জামিন কৰিব লাগিব। গোটেই অসমৰ তাই আহোম মৰাণ মটক কোচ ৰাজবংশী চুতীয়া কাৰ্বি ডিমাচা বিভিন্ন জনগোষ্ঠী বেংগলী হিন্দু মাৰোৱাৰী যিমান মানুহ আছো আমি মুছলমান, সবার কপালতে তেওঁ এনেকুৱা চিল ভৰাই গৈছে। আকৌ যদি আল্লাহ তাক মুখ্যমন্ত্ৰী বনাই আমিতো এইটো কৰিব নোৱাৰিম। আমাৰ 20টা MLA দি আমি বনাব নোৱাৰিম, ভাঙিব নোৱাৰিম। আজি এই গভৰ্ণমেণ্টত যদি 5জন MLA আমাৰ থাকিলে হয়, এনেকুৱা কথা হেমন্ত বিশ্ব শৰ্মাই ক'ব নোৱাৰিলে হয়। আৰু ইয়াততো আপোনাৰ আমাৰ মানুহক যেতিয়া ভোট দিব বিচাৰে, সিদ্ধান্ত লৈছে, দীপ্তৰঞ্জনক যে আমি ভোট দিছো, এনেকুৱা বেয়া কথা যে কৈ আছে চিফ মিনিষ্টাৰে, সন্দেহযুক্ত মানুহ আমি সন্দেহযুক্ত মানুহ আমাৰ নাম কাটিবই, তেখেতে অৰ্ডাৰ দিছে, আৰু ৰিক্সাৱালাক 5 টকাৰ জেগাত 4 টকাত দিব। দীপ্তৰঞ্জন ডাঙৰীয়াই কি প্ৰতিবাদ কৰিছে? কৰিছে। কৰাৰ সাহস আছে, কৰাৰ সাহস আছে, কৰিব। গতিকে শ্ৰদ্ধেয় ৰাইজ, মানুষ যখন যোগ্য স্থানে বসে, মানুষ যখন যোগ্য স্থানে বসে, সে কিন্তু বিনয়ী হয়। আর অযোগ্য মানুষকে যদি আপনি যোগ্য স্থানে বসান, সে অহংকারী হয়। মনে রাখবেন, আসামের মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আজি তরুণ গগৈৰ ল'ৰা একটা গৌরব আছে, তার বাবা 3বার মুখ্যমন্ত্রী। আজি আমার রকিবুল হুসেনের গৌরব এটা আছে, তার বাবা এবার 2বার MLA এজন মুখ্যমন্ত্রী। কিন্তু আপনার আর মোর কি গৌরবটা আছে? আপনার বাবাও গাঁও পঞ্চায়েতের প্রেসিডেন্ট নহয়, মোর বাবাও গাঁও পঞ্চায়েতের প্রেসিডেন্ট নহয়। আপনি মই ইমান গর্ব কৰিব নালাগে নহয়। আপুনি MA LLB চোকা মানুহ, সব জানে, বুজি পায়। আপনার নিচিনা কিমান কম্পিটেন্ট মানুহ অসমীয়া হিন্দু মানুহৰ ভিতৰত আপনাতকে বহুত চোকা মানুহ অসমৰ মুখ্যমন্ত্ৰী হৈছে, কিন্তু আপুনি যি আমাৰ প্ৰতি ব্যৱহাৰ কৰিছে, এই ব্যৱহাৰ আমাক বিমলা প্ৰসাদ চলিয়াও কৰা নাই, বিষ্ণুৰাম মেধিও কৰা নাই, হিতেশ্বৰ শইকীয়া কৰা নাই, তৰুণ গগৈ কৰা নাই, কেশৱ গগৈ কৰা নাই। আজি প্ৰফুল্ল মহন্তৰ আপনাতকে বহুত গুণত শক্তিশালী মুখ্যমন্ত্ৰী 2বার হৈছে, তেখেতেও কৰা নাই। তৰুণ গগৈ এটা চোকা মানুহ 3বার মুখ্যমন্ত্ৰী হৈছে। হয়তো আইনৰ ভাগত আমাক বহুত মাৰি থৈ গৈছে, যেনেকুৱা আজি ইভিকশ্যন হৈ আছে, আইনটো পাছ কৰিছে তৰুণ গগৈ ডাঙৰীয়া। কিন্তু এনেকুৱা বেয়া কথাটো তৰুণ গগৈৰ মুখেদি কোৱা নাই যে বেয়া মানুহক মই শাস্তি দিমেই, ৰিক্সাৱালা 5 টকা 4 টকা দিব, আৰু ৰাতি 12টা হলে মই মেচ হেৰি কৰিবলৈ মই ওলাই যাওঁ। এনেকুৱা কথাটো আপুনি যিবিলাক কথা কৈছে, কিন্তু আপুনি মনত ৰাখিব, টাইম এণ্ড ট্ৰাই ৱাটছ ফৰ নো মেন, ইউ উইল ফেচ দ্য কনচিকুৱেন্স। মাইণ্ড ইউৰ লেংগুৱেজ। আৰু এতিয়া যদি বদৰুদ্দিন আজমল সাহেবৰ নেতৃত্বতে 12-14টা MLA নাথাকিলে হয়,
আপোনালোকে একো গম নাপালে হয়। আজি সেইদিনা যে নগাঁৱত ধৰ্ণা দিয়া হৈছে, কাৰ কাৰণে দিয়া হৈছে? একমাত্ৰ কোনো জাতিৰ নাম কীৰ্তন কৰা নাই। আৰু কৈ আছে আমাৰ মুখ্যমন্ত্ৰীয়ে, মই 5 লাখ মানুহৰ নাম, 5 লাখ মানুহৰ নাম অহা যিটো SIR হ'ব, এইটো হ'ল SR, এইটো হ'ল স্পেচিয়েল ৰিভিজন। মনত থাকিব, এইটো হ'ল স্পেচিয়েল ৰিভিজন। আৰু এটা বোলে আহি আছে স্পেচিয়েল ইণ্টেনচিভ ৰিভিজন। যি ৰিভিজন কৰিবলৈ গৈ অসমৰ মুখ্যমন্ত্ৰী, তেতিয়াৰ মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল মহন্তৰ দিনত আপোনালোকে এই চামাগুৰিত 19,000 মানুহৰ নাম কীৰ্তন হৈছিল 89 চনত। তেতিয়া কোনো ৰাজনৈতিক দল UDF আছিল, মাতা নাই। আপোনালোকৰ ল'ৰাবিলাকে সংখ্যালঘু ছাত্ৰী উন্নয়ন কৰি সোণাইবাৰীত গৈ ধৰা দিছিলে। অন্যায়ভাৱে পুলিচে গুলি কৰি 4টা ল'ৰা, আপোনালোকক 4টা মানুহক হত্যা কৰিছিলে, 19 জন মানুহক আহত কৰিছিলে। মই তেতিয়া সংখ্যালঘু ছাত্ৰী উন্নয়নৰ সভাপতি আছিলো। নগাঁও জিলাৰ অঞ্চলত প্ৰতিবাদ কৰিবলৈ যোৱা 19 জন মানুহ গুলি খাইছে কিয়? এই যে গোটেই অসমত যে 10 লক্ষ মানুহৰ নাম বাদ দিছিলে, তাৰ পিছত এই আন্দোলন যেতিয়া কৰিছিলে, পিছত মই ৰাতিপুৱা এইটো 29 জুন ঘটনা ঘটিলে, ৰাতিপুৱা মই বৰমা গৈছো, মোক চাৰিওফালৰ পৰা ঘেৰাও কৰিছে। প্ৰফুল্ল মহন্ত, DC সুভাষ দাস, SP শিৱন সিং, DGP সুব্ৰমণিয়ম, গ্ৰীণ ভৰুৱা, এইবিলাকে সব মোক মাতিছে প্ৰথম যে আপোনাক মুখ্যমন্ত্ৰী মাৰিছে। আমি যে SP সাহেব মুখ্যমন্ত্ৰীক আহিব কওক, মই কিয় যাম? কিন্তু মোৰ লগত যিমান মানুহ আছিল সব পুলিচে পলাইছে। খালি কামাল উদ্দিন যিজন পুলিচৰ গুলিত মৰিছিল, তেওঁৰ দেউতাক মোৰ পিছত থিয় হৈ আছে যে মোৰ ল'ৰাটো মৰিছে, মই শ্বহীদৰ বাবা, মই আপোনাৰ লগত আছো। মই আচৰিত হৈ গলো, কি কয় তাৰ ল'ৰা। কিন্তু এটা কাম কৰিব, মোৰ ল'ৰাটোক থানাত ঢুকাই ৰাখিছে।